বিশ্বজুড়ে টান টান উত্তেজনার মাঝে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই দেখুন গুরুত্বপূর্ণ শিরোনাম। ইরানের প্রতিশোধে দিশে হারায় আমেরিকা, ভয়ে পালাচ্ছেন ট্রাম্প, থাকছে প্রতিবেদনে। চাপে ইসরায়েল আমেরিকা, ইরানকে সামরিক সহযোগিতা রাশিয়ার, থাকছে প্রতিবেদনে। হেসে গিয়ে ট্রাম্পের মরণ কামড়, মহাযুদ্ধে ইরানের পরের টার্গেট কি, থাকছে প্রতিবেদনে। কার শক্তিতে শক্তিশালী ইরান, সেনাবাহিনী নাকি আইআরজিসি, থাকছে প্রতিবেদনে। ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হতে চায় রাশিয়া, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, একের পর এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। বড় শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কোথায় যাচ্ছে বিশ্ব রাজনীতি? ইরানের প্রতিশোধে দিশেহারা আমেরিকা, ভয়ে পালাচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি ছিল ইরানের পতন অবসম্ভাবী, সেটা ঘটবে দ্রুত। অনেকে নিশ্চিত ছিলেন ইরানের ইসলামী শাসনের অবসান ঘটাবে। যুদ্ধ যত গতি পেয়েছে, তাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে গিয়েছে। আমেরিকা ও ইসরায়েলকে যোগ্য জবাব দিয়ে চলেছে ইরান। শুধু এই দুই দেশকে নয়, যেই সব দেশ তাদের সাহায্য করছে সেই সব দেশেও হামলা চালিয়েছে ইরান। তারা পাশে পেয়েছে রাশিয়া আর চীনকে। এই দুটি দেশ প্রযুক্তিগত দিক দিয়ে ইরানকে সাহায্য করে চলেছে। ইরানের শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলার আশা নিয়ে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা চালায়। প্রথম হামলাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। দ্রুত সফলতা পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের লক্ষ্য নিয়ে বলতে থাকেন নানা কথা। এর মধ্যে একবার বলেছেন যুদ্ধ ৪ বা ৫ সপ্তাহ স্থায়ী হবে, প্রয়োজনে আরও বেশি দিন যুদ্ধ চালিয়ে যাবে ওয়াশিংটন। ইরান পাল্টা হামলার পর সমীকরণ বদলে যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সব ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হওয়ার খবর মিলেছে। এছাড়া ইসরায়েলেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় যুদ্ধ শেষ করার জন্য অস্থির হয়ে উঠেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন শিগগির ইরান যুদ্ধ শেষ হতে পারে। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ কবে হবে তা নির্ধারণ করবে তেহরান। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও আগ্রহী নয় বলে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রিপাবলিকানদের একটি সম্মেলনে বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সামরিক পদক্ষেপ একটি ছোট অভিযান। কিছু মন্দ লোককে নির্মূল করার জন্য এই যুদ্ধ প্রয়োজন ছিল। এই পদক্ষেপ যদিও অর্থনীতিতে সামান্য ধীরগতির সৃষ্টি করেছে, তবে দ্রুত গতিতে অর্থনীতির আবার উত্থান ঘটবে। এই যুদ্ধ শিগগির শেষ হবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, সামরিক বাহিনী ইতিমধ্যেই ইরানের প্রায় ৮০% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। বাকি লঞ্চারগুলো খুব দ্রুত ধ্বংস করা হবে। মার্কিন সেনাবাহিনী ৪৬টি ইরানি নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে। এই অভিযান শেষ হবার সঙ্গে সঙ্গেই এর ফলে একটি অনেক নিরাপদ পৃথিবী তৈরি হবে। ইরানে আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর তেহরান ১ সপ্তাহের মধ্যে হামলা চালাত বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই অনেক দিক দিয়ে জয়ী হয়েছি, কিন্তু এই জয় যথেষ্ট নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির নিয়োগ মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। তিনি আবার হরমুজ প্রণালী বন্ধ রাখা নিয়েও ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি ইরান এমন কিছু করে যার ফলে হরমুজ প্রণালীতে তেলের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখনও পর্যন্ত যে ধরনের হামলা চালিয়েছে তার চেয়ে ২০ গুণ বেশি আঘাত করবে। যদিও প্রেসিডেন্টের এই হুমকি পাত্তাই দিচ্ছে না তেহরান। সে দেশের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, ইরান আপনার ফাঁকা হুমকিতে ভয় পায় না। ইরানকে এর আগেও নিকেশ করার চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ দফাতেও ইরানকে কোনোভাবেই মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব হবে না। এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা শুধু আত্মরক্ষা করছি। আমরা একটি অবৈধ আগ্রাসনের মোকাবিলা করছি। সে দেশের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, যুদ্ধ কবে শেষ হবে সেটা নির্ধারণ করবে তেহরান। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, অপমানজনক পরাজয়ের পর মিথ্যা সাফল্য দেখানোর চেষ্টা করছে আমেরিকা। চাপে ইসরায়েল আমেরিকা, ইরানকে সামরিক সহযোগিতা রাশিয়ার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দ্রুত নিষ্পত্তি হবে বলে কেউ মনে করছে না। আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছিল। ইরান কি একাই লড়াই চালিয়ে যাচ্ছে? তার পাশে কি কোনো দেশ নেই? সময় যত গড়িয়েছে, যুদ্ধের খাদ যত গভীর হয়েছে, তত স্পষ্ট হচ্ছে তেহরানের পাশে কারা রয়েছে। যেসব দেশ আমেরিকার দাদাগিরি কোনো মতেই মেনে নিতে পারেনি কোনো কালেই, এই যুদ্ধে তারা এখন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সেটা জানিয়েও দিয়েছেন। এনবিসির তরফ থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল, "Let me ask you because NBC News is reporting that Iran is receiving help from Russia to help locate US forces. Are you receiving any help from Russia?" জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি জানান, "We have strategic partnership with Russia." প্রশ্নকর্তা তাকে থামিয়ে দিয়ে বলেন, "So that is yes?" জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি জানান, "Well, military cooperation is not something new. It's not a secret. In the past, still there, and will continue in future." ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই, কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অতি শক্তিশালী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে পরে ওয়াশিংটন পোস্ট একটি খবর প্রকাশ করে। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই সব ঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানের হাতে তুলে দেওয়া হয়েছে। ইরান সেই সব ছবির ভিত্তিতে মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিটি ক্ষেত্রে তারা সফল হয়েছে। একই প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। ট্রাম্প বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে গত শনিবার আমেরিকা ও ইসরায়েল বাহিনী ইরানের ওপর সাঁড়াশি অভিযান চালায়। তেহরানের একাধিক পরিকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। তারপরেও ইরান কিন্তু পিছু হটেনি। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে নিখুঁতভাবে নিশানা করছে তারা। একাধিক ঘাঁটি ইরানি আঘাতে ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত 6 জন মার্কিন সেনার মৃত্যুর খবর প্রকাশে এসেছে। আহত আরও অনেকে। রিপোর্টে দাবি, মস্কোর সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। রুশ সামরিক বিশেষজ্ঞ দ্বারা ম্যাসিকট একটি মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইরান খুব নিখুঁত হামলা চালাচ্ছে, খুব পরিকল্পিতভাবে তারা কাজ করছে। ওদের মিলিটারি গ্রেড স্যাটেলাইটের সংখ্যা হাতে গোনা, নিজস্ব কোনো স্যাটেলাইট কনস্টেলেশনও নেই। মনে হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি এখানে কাজে লাগছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া বা চীন সরাসরি যোগ দেওয়ার কথা বলেনি, তবে তেহরানের ওপর মার্কিন ও ইসরায়েলের হামলার কড়া নিন্দা করেছে। এও জানিয়েছে, তেহরান যে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে তার কোনো প্রমাণ নেই। তবে বেজিং দাবি করেছে, অবিলম্বে এই সংঘাত থামিয়ে দুই পক্ষ যেন আলোচনার টেবিলে বসে। তারা আমেরিকার হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলে উল্লেখ করেছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির। ইরান মাথা নত করার কোনো ইঙ্গিত এখনও দেয়নি, বরং পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তেহরানের পক্ষ থেকে। ফুকরেমাল জানিয়েছে, ইরানের নেতাদের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। ফেঁসে গিয়ে ট্রাম্পের মরণ কামড়। মহাযুদ্ধে ইরানের পরের টার্গেট কি? ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে পেশ করা একটি যুদ্ধক্ষমতা প্রস্তাব সংকুচিত ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। বৃহস্পতিবার 5 মার্চ অনুষ্ঠিত এই ভোটাভুটিতে 219-212 ব্যবধানে প্রস্তাবটি বাতিল হয়ে যায়, যা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে আরও সুসংহত করল। হাউসের রিপাবলিকানদের সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি ব্যর্থ হয়, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আক্রমণের জন্য প্রেসিডেন্টের এখন আর কংগ্রেসের আগাম অনুমোদনে প্রয়োজন পড়বে না। খবর আল জাজিরার। এর আগেও একবার ভোটাভুটি হয়েছিল। সর্বশেষ এই ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 47টি, বিপক্ষে 52টি। তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো উচ্ছ্বসিত। সিনেটের আইন প্রণেতারা সারা দিন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপ অনুমোদন বা বন্ধ করার বিষয়ে কংগ্রেসের ক্ষমতা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক করেন। প্রস্তাবের পক্ষে সমর্থকেরা বলছেন, ইসরায়েলের পাশাপাশি যুদ্ধ শুরু করে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন। মার্কিন সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টরা কেবল তাৎক্ষণিক হুমকির মুখে আত্মরক্ষার্থেই এ ধরনের হামলা চালাতে পারেন। অন্যথায় যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কেবল কংগ্রেসের। সিনেট সদস্য টিম কেইন তার ভাষণে বলেন, এমনকি গোপন বৈঠকেও ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ দিতে পারেনি যে যুক্তরাষ্ট্র ইরানের থেকে আসন্ন কোনো হামলার হুমকির মুখে ছিল। মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে তার বার্তা, আপনি দাঁড়িয়ে বলতে পারেন না যে এটি একটি সামান্য ঘটনা যা যুদ্ধের পর্যায়ে পড়ে না। আপনি এও বলতে পারেন না যে এটি একবারই ঘটেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতায় কোনো সৈন্য নিয়োজিত নেই। তবে বেশ কয়েকজন রিপাবলিকান সদস্যের মতে এই যুদ্ধের প্রয়োজন ছিল। তাদের যুক্তি, 47 বছর ধরে ইরানের হুমকি প্রদর্শনই প্রেসিডেন্টের এই সামরিক পদক্ষেপকে বৈধতা দেয়। সিনেটর জেমস রিশের মতে, সংবিধান প্রেসিডেন্টকে শুধু অধিকারই দেয় না, বরং যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য তাকে শপথের মাধ্যমে কর্তব্য অর্পণ করেছে। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিক্স এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন,
ডোনাল্ড ট্রাম্প কোনো রাজা নন। যদি তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ আমাদের জাতীয় স্বার্থে প্রয়োজন, তবে তাকে কংগ্রেসে এসে তার সপক্ষে যুক্তি দিতে হবে। অন্যদিকে রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট এই পদক্ষেপের প্রশংসা করে জানান, ট্রাম্প দেশকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করছেন। সিনেট ও প্রতিনিধি পরিষদে প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটের ব্যবধান যতই কম হোক, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে আর কখনো আইনি ঝামেলায় পড়তে হবে না। আরেকটি বিষয়ও নেমে গেল ট্রাম্পের কাঁধ থেকে। ডেমোক্র্যাটরা বলছিলেন, ইসরায়েলের জন্য ইরান যুদ্ধে নেমেছেন ট্রাম্প। সেই অভিযোগ শুনতে হলেও আইনিভাবে দায়মুক্তি পাবেন তিনি। সংখ্যার মারপ্যাচে ট্রাম্প আইনি বৈধতা পেলেও যুক্তরাষ্ট্রের জনগণের এই ইস্যুতে রায় নেই। আন্তর্জাতিক সব জরিপ সংস্থার ফলাফলে দেখে গেছে, প্রায় ৬০ থেকে ৭০% মার্কিনী ট্রাম্পের ইরান হামলার বিরোধিতা করেছেন। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবটি সিনেট এবং প্রতিনিধি পরিষদে হাউসে পাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দেওয়ার ক্ষমতা রাখতেন। আর সেই ভেটো অগ্রাহ্য করতে উভয় কক্ষে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হতো, যা অর্জন করা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব। ভিয়েতনাম যুদ্ধের পর ১৯৭৩ সালে পাস হওয়া ওয়ার পাওয়ার্স অ্যাক্টের অধীনে এই প্রস্তাবটি আনা হয়েছিল। এই আইন অনুযায়ী কংগ্রেস কোনো সামরিক অভিযানের বিষয়ে ভোটাভুটির আয়োজন করতে পারে এবং অনুমোদনহীন যুদ্ধের সময়সীমা ৬০ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে। ডেমোক্র্যাটরা স্বীকার করেছেন যে এই প্রস্তাব পাশের সম্ভাবনা কম ছিল, তবে তাদের মতে যুদ্ধের বিষয়ে আইন প্রণেতারা জনসম্মুখে কী অবস্থান নিচ্ছেন তা স্পষ্ট করার জন্যই এই ভোটাভুটি জরুরি ছিল। প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের পরের টার্গেট কোন দেশ? ট্রাম্পের নিশানায় মেক্সিকো, গ্রিনল্যান্ড এবং কিউবা। কার শক্তিতে শক্তিশালী ইরান? সেনাবাহিনী নাকি আইআরজিসি? ইরানের ইসরায়েল ও আমেরিকার দ্রুততম সময়ে বিজয়ের ক্ষেত্রে পথের কাটা কারা? কোন শক্তিতে ইরান বলতে পারে এই যুদ্ধ দীর্ঘ সময়ের? খামেনি সহ দেশের বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, তারপরেও কিন্তু তেহরানকে দমিয়ে রাখা যাচ্ছে না। প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি হয় যে ইসরায়েল আর আমেরিকার কাছে অচিরেই নতি স্বীকার করবে ইরান। কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আমেরিকার শানিত আক্রমণের জবাব দিয়েছে আমেরিকার ভাষাতেই। ইরানের মূল শক্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের এই ইসলামী বিপ্লবী গার্ডের শক্তি কতটুকু? শত নিষেধাজ্ঞার পরেও কিভাবে তারা এত শক্তি অর্জন করল? ইরানে একটি বাহিনী আছে যারা শুধু সেনাবাহিনী নয়, তারা রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ তারাই নিয়ন্ত্রণ করে। সেই বাহিনীর নাম ইসলামী বিপ্লবী গার্ড, ফার্সিতে সাপাহা-ই পাস্তারান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আসলে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র। সংগঠনটির জন্ম বিপ্লবের গর্ভে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর রুহুল্লাহ খামেইনি একটি নতুন বাহিনী গঠন করেন। এই নতুন বাহিনীর কাজ শুধু সীমান্ত রক্ষা করা নয়, তার চেয়েও বড় দায়িত্ব ছিল বিপ্লবকে রক্ষা করা। একটি আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই বাহিনী। প্রশ্ন হল, তবে কি ইরানে কোনো সেনাবাহিনী নেই? ইরানেরও নিজস্ব বাহিনী আছে। বাহিনীর নাম আরতেশ বা ইসলামী রিপাবলিক অফ ইরান আর্মি। অন্যান্য বাহিনীর মতোই তাদের ৩টি শাখা রয়েছে। সদস্য সংখ্যা ৩.৫ লাখের বেশি। ইসলামী বিপ্লবী আর আরতেশের মধ্যে তফাৎ হল, আরতেশ রক্ষা করে রাষ্ট্রকে, আর আইআরজিসি রক্ষা করে বিপ্লবের আদর্শ, ইসলামিক সিস্টেম ও সুপ্রিম লিডারকে। ১৯৭৯ থেকে ইরানে রয়েছে একটি বিপ্লবী সরকার, তাই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মহাশক্তিশালী হয়ে উঠেছিল। তারা এখন শুধু সেনা নয়, একটি সমান্তরাল সামরিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নিজস্ব স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী রয়েছে নিজস্ব গোয়েন্দা শাখা এবং সবচেয়ে আলোচিত কুদস ফোর্স। ১.৫ থেকে ২ লক্ষ সক্রিয় সদস্য রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডে। এছাড়া বাসিজ নামে একটি প্যারামিলিটারি ফোর্স বা বাহিনী আছে ইরানের। এই প্যারামিলিটারিতে মূলত ইরানের নিয়মিত কোনো সেনাবাহিনী নয়, কিন্তু তাদের প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে যাতে প্রয়োজনে দেশের স্বার্থে তাদের মাঠে নামানো যেতে পারে। ইসলামী বিপ্লবী গার্ডের সবচেয়ে আলোচিত ইউনিটের নাম কুদস ফোর্স। বাহিনীতে ৫,০০০ থেকে ১৫,০০০ সক্রিয় সদস্য রয়েছে। এই ফোর্স মূলত ইরানের বাইরের কার্যক্রম পরিচালনা করে। সেই কার্যক্রমের মধ্যে শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ অন্যতম। মধ্যপ্রাচ্যের সংঘাতে আমেরিকা ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আইআরজিসি। বলা হচ্ছে, আমেরিকা তাদের মাথার ভার হালকা করতে ২০২০ সালের ড্রোন হামলায় কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। এই ঘটনা সরাসরি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ায়। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকে আর মার্কিন ঘাঁটিতে। এই ঘটনা প্রমাণ করে আইআরজিসি শুধু আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক আলোচনার কেন্দ্র। এই কুদস ফোর্সের মূল ছায়াযুদ্ধে চলে ইসরায়েলের মোসাদের সঙ্গে। সেই যুদ্ধে গোপন অভিযান, সাইবার হামলা, টার্গেট কিলিং, নাশকতা সবই আছে।
অনেকে বলেন আইআরজিসি হল রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। এর অনেক প্রাক্তন কমান্ডার মূলধারার রাজনীতিতেও যোগ দেন। ইরানের রাজনীতিতে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হতে চায় রাশিয়া। এক সপ্তাহের মধ্যে 2 বার এই ঘটনা ঘটেছে। রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে 2 বার টেলিফোনে কথোপকথন হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে, তখন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে আন্তর্জাতিক পিসমেকার বা শান্তি উদ্যোক্তা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে তার এমন ভাবমূর্তি প্রতিষ্ঠা করা সহজ কোনো কাজ নয়। কেননা এই ক্রেমলিন নেতাই 2022 সালে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। সে সময় এই হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন অভিহিত করে জাতিসংঘের সাধারণ পরিষদ এর তীব্র নিন্দা জানায়। কিন্তু ক্রেমলিন এখন ইরান যুদ্ধে দ্রুত উত্তেজনা কমানো ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানালেও তারা ইউক্রেনের ওপর তাদের বিধ্বংসী হামলা অব্যাহত রেখেছে। ইরানের সাথে মস্কোর একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে। এই সপ্তাহেই কেবল পুতিন তেহরানের প্রতি ক্রেমলিনের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু তাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্ব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নয়। এর বদলে মস্কো এই যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সোমবার টেলিফোনে আলাপের সময় ইরান যুদ্ধবন্ধে পুতিন তার কূটনৈতিক পরিকল্পনার কথা জানিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। পুতিন ইরান সংঘাত নিরসনে দ্রুত কূটনৈতিক সমাধানের লক্ষ্যে বেশ কিছু চিন্তাভাবনা ব্যক্ত করেছেন, যা মূলত উপসাগরীয় দেশগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সাথে তার যোগাযোগের ওপর ভিত্তি করে তৈরি। রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় দেশগুলোতে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং নিজেকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ এটি। একই সাথে ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করারও সুযোগ এটি। ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ক্রেমলিন অত্যন্ত আগ্রহী। ট্রাম্প প্রশাসনের সাথে তাদের এই সম্পর্ক ইউক্রেন যুদ্ধে মস্কোর লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে মনে করছে দেশটি। এতেই আসলে বোঝা যায় ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যক্তিগত বা প্রকাশ্যে সমালোচনার ক্ষেত্রে পুতিন কেন সতর্কতা অবলম্বন করছেন। সোমবার পুতিনের সাথে টেলিফোনে আলাপের পরে ট্রাম্প বলেছেন, পুতিন সাহায্য করতে চান। আমি বলেছি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসান করে আপনি সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন। সেটাই আরও বেশি সাহায্য করা হবে। এবং ক্রেমলিন যখন ইরানে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে, তখন এই সংঘাতই মস্কোর জন্য অন্যান্য সুযোগও তৈরি করে দিচ্ছে। অর্থনৈতিক দিকের কথাও বলা যায়। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে তেলের দামের উল্লম্ঘন রাশিয়ান সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করছে। আর দীর্ঘ সময় ধরে থাকা উচ্চমূল্যের এই ধারা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের খরচ চালিয়ে যেতে সাহায্য করবে। প্রতি ব্যারেল তেল $59 রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রাশিয়ার ফেডারেল বাজেট তৈরি করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তেলের দাম ওই লেভেলের অনেক নিচে নেমে গিয়েছিল। এই সপ্তাহে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম একেবারে নাটকীয়ভাবে বেড়ে ব্যারেল প্রতি $120 পৌঁছেছে। এরপর কিছুটা কমলেও তেলের দাম এখনও $59 লক্ষ্যমাত্রার বেশ ওপরে রয়েছে। তবে এর থেকে বড় বিষয় হল, ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে যে সংকট তৈরি হয়েছে সেটি মেটানোর জন্য বেশ কিছু দেশের ওপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়ে জানিয়েছেন ট্রাম্প। যদি রাশিয়ার ওপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তাহলে মস্কো আরও বড় ধরনের অপ্রত্যাশিত আর্থিক ফল লাভ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের জন্য এটা ভয়াবহ আঘাত হবে এবং ট্রাম্পকে এটা না করতে আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনপন্থী পত্রিকা কমসোমলস্কায়া প্রাবদার আজকের সংস্করণ বেশ আশাবাদী ছিল। এই পত্রিকার হেডলাইন ছিল, ব্যয়বহুল তেলই পশ্চিমাদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি কারণ। ক্রেমলিন হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করছে না, কিন্তু কিছু রাশিয়ান সংবাদপত্র ট্রাম্প এবং ইরান যুদ্ধের কড়া সমালোচনা শুরু করেছে। ট্যাবলয়েড মস্কভস্কি কমসোমলস্কায়া এর মঙ্গলবার প্রকাশিত এক সংস্করণে লেখা হয়েছে, এই পিস প্রেসিডেন্ট স্রেফ পাগল হয়ে গেছেন। এই শাসক বাস্তবতা মানতে চাচ্ছেন না এবং না আছে তার মানসিক সুস্থতা।